আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের ইস্পাত শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদ। আপনাকে স্বাগত ২১শে বিজনেস। আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, সাথে শ্রোতা দর্শক মণ্ডলী। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, ইস্পাত শিল্প খাতের বর্তমান পরিস্থিতি কি? নতুন একটি বছর শুরু হয়েছে, সার্বিক পরিস্থিতি কি? সার্বিক পরিস্থিতি খুবই নাজুক। একদিকে দীর্ঘদিনের অবকাঠামো উন্নয়নের সমস্ত কাজকাম বন্ধ ছিল। এই গভর্নমেন্ট আসার পর তো দেশ একটা অস্থিরতার মধ্যেই আছে, এখনও কোনো সঠিক অবস্থানে এখনও দাঁড়াতে পারেনি। এরপরে আগে সিঙ্গেল ডিজিটে ছিল ব্যাংকের ইন্টারেস্ট রেট, ডলারের রেট একটা স্থিতিশীল অবস্থায় ছিল, এখন সেটাও বেড়ে যাচ্ছে। সাথে র মেটেরিয়ালের ক্রাইসিস তো আছেই, ব্যাংকের ডলার সংকটের কারণে সেটা আছে। আমাদের ক্যাপিটাল কমে গেছে 40%, ডলারের মূল্য বৃদ্ধির কারণে ব্যাংকের লিমিটগুলি এখনও অ্যাডজাস্ট করেনি ব্যাংকগুলি অর্থনৈতিক সংকটে ভুগতেছে অধিকাংশ ব্যাংকই। আবার অনেকে ঝুঁকিও নিতে চায় না এই সেক্টরে। এখন ডেভেলপমেন্ট ওয়ার্ক তো ডিপেন্ড করে সরকারের অবকাঠামো উন্নয়নের কাজের উপরে, আর সেই খাতে এখনও নতুন করে কোনো নতুন অবকাঠামো উন্নয়নের কাজ এখনো ধরেনি। যেইগুলি চালু ছিল সেগুলিও অনেক বন্ধ হয়ে গেছে। টুকটাক যদিও কিছু সিটি কর্পোরেশনের কিছু কাজ শুরু হয়েছে, পুরোনো কাজগুলি, কিন্তু যেই গতিতে কাজ হওয়ার কথা সেটা দীর্ঘদিন যাবৎ, প্রায় 4 বছর যাবৎ ক্রমাগতভাবে সরকার উন্নয়ন কর্মকাণ্ড সীমিতকরণ করতে করতে এই অবস্থায় চলে এসছে। তার মধ্যে আমরা অনেক, এই সরকার আসার পর অনেক স্বপ্ন দেখেছিলাম আমার গ্যাসের দাম নিশ্চয়ই কমবে। এতদিন মধ্যস্বত্বভোগী ছিল, এইখানে লুটপাট হয়েছে অনেক, সেটার কিছুটা সুফল পাবো। এখন উল্টো তার দাম 3 গুণ বেড়ে যাচ্ছে, 250% প্রায়। হয়তো বা এতটা বাড়বে না, কিন্তু এটা একটা অস্থিরতা তৈরি করছে। তার কারণ এটা তো সম্ভব না আমাদের দেশে, তাহলে ইন্ডাস্ট্রি সব বন্ধ হয়ে যাবে। এর প্রভাব মানে গ্যাসের দাম বৃদ্ধির প্রভাবটা অ্যাকচুয়াল যদি আপনি অ্যাকচুয়ালি দেখাতে চান, তাহলে কি এটা আসলে কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাবে, নাকি প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে? প্রোডাক্টের কস্ট বেড়ে যাবে, এবং শুধু গ্যাসের দাম বাড়লে তো বিদ্যুতের দামও বাড়বে, দুইটাই বেড়ে যাবে। তো এইটা তো আমাদের দেশের ইন্ডাস্ট্রি বন্ধ করার একটা পরিকল্পনা। এর আগেও আমরা দেখেছি সব সময় বিদেশি যারা শিল্পোন্নত দেশ, যারা স্টিল রপ্তানি করে, তারা সরকারকে অনেক সময় বোঝাতে চেয়েছে এই খাতে আমাদের র মেটেরিয়াল আমদানি করে আনতে হয়, কেন আমরা কম দামে এখানে দিতে পারবো, তাদের শুল্ক সুবিধা দিলে তারাই এখানে কম দামে দিতে পারবে, ইন্ডাস্ট্রি চালানোর দরকার নেই, এমন একটা চক্র কিন্তু কাজ করে। আর এই সরকারকে ব্যর্থ করার জন্য এই সরকারের ভিতরে সেই পুরনো লোকজন তো আছেই, তারা যে কোনোভাবে চাইবে ব্যর্থ করার জন্য এই সরকারটা যাতে আস্থা নষ্ট করে জনগণের। অনেক দিনের আমাদের প্রত্যাশা ছিল, এর আগের টকশোতে বলেছিলাম হয়তো এখন আমাদের গ্যাসের দাম কমবে, কিন্তু উল্টো আরো বেড়ে যাচ্ছে। তো এইগুলি আসলে সরকারকে খুব নজরে দিতে হবে। আমাদের উপদেষ্টা মহোদয় নিশ্চয়ই এগুলি বিবেচনা করবেন। তো সাথে আমাদের স্টেক হোল্ডারদের সাথেও একটু নিবিড়ভাবে আলোচনা করে সিদ্ধান্তগুলি নিতে হবে। এমবিআরও সেই একই সমস্যা। এমবিআরে দেখা যাচ্ছে আমাদের এই হঠাৎ করে 15% ভ্যাট সর্বস্তরে বাড়িয়ে দিল মাঝপথে, বাজেটের আগেই। তো এইটা তো দেশের জন্য খুব একটা ভালো দিক বয়ে আনবে না। প্রথমত যেই অবস্থা আছে এইটাকেই তো ইমপ্লিমেন্ট করা হয়নি, এখানে প্রচুর গ্যাপ রয়ে গেছে, সেইগুলিকে পুরোপুরিভাবে আদায় করার ব্যবস্থা করা, ভ্যাটের পরিধি বাড়ানো। যত ভ্যাটের রেটটা বেশি হবে তত মানুষের ফাঁকি দেওয়ার প্রবণতাও বাড়বে। এটা সহজ রেখে আদায় বাড়াতে হবে, পরিধি বাড়াতে হবে। অতীতে এক সময় আমাদের রডের উপরে পার টনে 16,000 টাকা 14,000 টাকা যখন রড ছিল, প্রদেয় ছিল ভ্যাটের 2,400 টাকা। সেইখান থেকে 2003 সালে সাইফুর রহমান তখন অর্থমন্ত্রী, আমরা তাকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে আমাদের 120 টাকার উপরে প্রদেয় হওয়া উচিত না। উনি আমাদের 220 টাকা করে 440 টাকা করে দিয়েছিলেন। তাতে কিন্তু ভ্যাটের আমাদের রেভিনিউ কিন্তু তখন কমেনি। আমি অ্যাসোসিয়েশনের তখন ফাউন্ডার জেনারেল সেক্রেটারি, স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের, আমি প্রতিশ্রুতি করেছিলাম যে রেভিনিউ কমবে না, কমেনি, বরঞ্চ দিন দিন বেড়েছে। সেইটা পর্যায়ক্রমে বাড়তে বাড়তে
900 টাকা পর্যন্ত ছিল, হঠাৎ করে এই সরকার একবারে সেটাকে 2200 টাকা করে আনছে। 2200 টাকা করার ফলে ওই ফাঁকির প্রবণতা তো আরও বেড়েছে। সেইগুলিকে যত বেশি হবে ততই ফাঁকি দেওয়ার প্রবণতা বাড়বে। সহজ রেখে শতভাগ আদায়ের নিশ্চিত করতে হবে, তাহলে অসম প্রতিযোগিতা বন্ধ হবে। আজকে যদি কেউ 2200 টাকা না দেয়, আমার 2200 টাকা দিতে হলে তার সাথে আমি কম্পিটিশনে টিকতে পারবো না। এই জায়গায় প্রচুর গ্যাপ রয়ে গেছে, এগুলিতে সংস্কার করতে হবে। আমরা আরো সংস্কার নিয়ে আলোচনা করব এবং কি করণীয় রয়েছে এবং কি কি কারেক্টিভ মেজার নিতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব বিরতির পর। একটা ছোট্ট বিরতি নিচ্ছি দর্শক, এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ইস্পাত শিল্প খাত নিয়ে কথা বলছিলাম শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদের সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আমরা আবারও ফিরছি আলোচনায়। আপনি যেটা বলছিলেন যে অনেকগুলো কারেক্টিভ মেজার নেওয়া দরকার, আসলে একটু যদি আপনি বিস্তারিত বলতেন। আসলে আমাদের ভ্যাট ট্যাক্সের যে আইনগুলি আছে, আইনগুলির মধ্যে এমনি কিছু জটিলতার মধ্যে আমরা আছি, যেখানে আমাদের কাছ থেকে ফিক্সড কিছু ট্যাক্স অ্যাডভান্স আয়কর নিয়ে আমাদের এই এখন যে আমরা মাল আমদানি করার সময়, যেমন আমি 5% 500 টাকা করে টন প্রতি র মেটেরিয়ালে দিচ্ছি। অনেক ক্ষেত্রে যেগুলি কেমিক্যাল আছে 5% এআইটি দিয়ে আসতেছি। আবার আমি রড যখন বিক্রি করতে যাব তখন 2% আমার এআইটি আমার কাছ থেকে যে রড কিনবে সে কেটে রাখবে। এই সবগুলি মিলায়ে যেইটা আমার প্রদেয় হবে, যদি আমার তার চাইতে বেশি টাকা জমা হয়, সেটা আবার আমি সমন্বয় করতে পারবো না। এইটা জোর করে আমার কাছ থেকে গলা কেটে টাকা আদায় করার মতো হয়ে যাচ্ছে। এগুলিকে সংস্কার করতে হবে। আমি এখন ফেরোয়ালায় আমাদের একটা কেমিক্যাল, সবচাইতে কস্টলি একটা কেমিক্যাল, যেটা আমার আজকের বাজারে আমি নিজে কিনেছি $838 এবং এই প্রাইসগুলি এখন অনলাইনে গেলে চেক করা যায়। আজকের যুগে এগুলো হাইড করার কোনো সুযোগ নাই, কিন্তু আমার অ্যাসেসমেন্ট এটা $1400 হবে। আচ্ছা, এই যে আমার কাছ থেকে জোর করে অতিরিক্ত ভ্যাট নেওয়া, ট্যাক্স নেওয়া, এটা তো আমার কষ্টের মধ্যে পড়তেছে। পাশাপাশি আমাদের লাইলিং পাউডার যেগুলি আমরা আনি, এই লাইলিং পাউডারগুলি আমরা আনি $90। এইটা আবার কেউ আনে $200, যারা সিরামিক তৈরি করে তাদের লাগে এটার চাইতে একটু প্রাইম কোয়ালিটি, ওদের এইচএস কোড একই, যেই কারণে ওইটা $200 আনে, এখন আমাদেরটাও $200 অ্যাসেসমেন্ট করে। এটা তো আমার কাছ থেকে জোর করে ট্যাক্স আদায় করে নিয়ে নেওয়া হলো। রিসেন্টলি সিআর কয়েলে যে শুল্ক বাড়ানোর প্রস্তাবনা আসছে, সেটা কি এফেক্ট করবে? সবগুলি এফেক্ট করবে। মানে কিছু এফেক্ট করবে, যেমন কিছু সাপটা চুক্তির আওতায় আমাদের ইন্ডিয়ার থেকে ব্লেড ডিউটি ফ্রি আসতে পারতো। এটা আমরা আমাদের শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা রেগুলেটরি ডিউটি দিতে বলেছি। কিন্তু এইটা যদি আমার কেমিক্যালের উপরে আবার সেটা চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আবার আমার প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। যেমন ভুটান থেকেও এইরকম একটা সুযোগ হয়েছিল, সেইগুলিকেও বন্ধ করার জন্য আমরা রেগুলেটরি ডিউটি দিতে বলেছি। তাই বলে আমার আবার যেগুলি র মেটেরিয়াল সেগুলির উপরে বসায় দিলে তো আমরা এফেক্টেড হয়ে যাব। আমি এতদিন ট্রান্সপোর্টের উপরে যে ভ্যাটটা ছিল সেটাকে হঠাৎ করে এই 15% করে দিল। আমি চিটাগং থেকে আমার ট্রাকে আমার মাল আসবে, সেই ড্রাইভারের কাছ থেকে আমি 51% ভ্যাট আদায় করে রাখতে পারবো? এটা আমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। তো এইগুলি তো অসহনীয় হয়ে যাচ্ছে। আসলে কোন খাতে ভ্যাট নেবেন আপনি ছোট করে আগে শুরু করেন, সবাইকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। সবাই যদি দিতে পারে তখন আপনি এটাকে আস্তে আস্তে বাড়ান। আর প্রয়োজনে আমাদের মতো দেশে, এই 18 কোটি মানুষের দেশে এই 15% ভ্যাটের তো প্রয়োজন নাই। এখানে 5% ভ্যাট দিলে, 2% দিলেই অনেক হয়ে যাবে যদি সবাই দেয়। আপনি একই পণ্য বিক্রি করতেছে, আপনার এক মিষ্টির দোকানে, তার কাছে আমার ভ্যাট নিতে যাচ্ছে, ছোট দোকানে গেলে আমার ভ্যাট লাগতেছে না। তো এরা তো কম্পিটিশনে টিকে থাকতে পারবে না। আবার যে পণ্যে ভ্যাট ধার্য করা হয়েছে, ভ্যাট অথবা শুল্ক, পণ্যটা এই লিস্টটাও কি রিকনসিডার করা উচিত না? অবশ্যই এগুলি রিকনসিডার করা উচিত। এই মাঝপথে আইসা ডিউটি বাড়ানোর কোনো প্রয়োজন আছে বলে এটা সরকারকে ভাবমূর্তি, ইমেজ নষ্ট করার জন্য এগুলি করা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে, যারা করছে। যেই পলিসি আছে এই পলিসিগুলির মধ্যে দিয়েই তো আয় বাড়ানো দরকার। এখনও কি সেই ঘুষ বাণিজ্য বন্ধ হয়েছে? আজকে আমরা এমবিআর মেম্বার পর্যন্ত দেখেছি ভালো রেসপন্স পাচ্ছি। এবারই আমরা গেলাম, হঠাৎ করে আমাদের কন্টেনারগুলি চিটাগং পোর্টে আসলে প্রাইভেট পোর্টে পাঠিয়ে দেওয়ার একটা নির্দেশনা গিয়েছিল। এটা নিয়ে আমরা কমিশনারের কাছে গেলাম, কমিশনার সহযোগিতা করতে পারেনি। কিন্তু মেম্বারের কাছে যখন গেলাম, মেম্বার নিজেই আমার সমস্যাগুলি উনি তুলে ধরলেন। এতে করে বোঝা যাচ্ছে ওনারা এখন আমাদের নিয়ে ভাবেন। এই ভাবনা তো সব লেভেলে এখনো যায়নি।
এই জায়গাটায় পৌঁছাতে হবে। তার কারণ আপনার দীর্ঘদিনের যেই আমাদের সামাজিক ব্যবস্থা, আমাদের যেই প্রশাসন ব্যবস্থা, সব কিছুর মধ্যেই তো এই যারা তেলবাজে তারাই ছিল ভালো জায়গায়, তারা সুযোগ বেনিফিশিয়ারি ছিল। যারা যোগ্য, যারা দেশকে নিয়ে ভাবে, জাতিকে নিয়ে ভাবে, তারা অবহেলিত ছিল। তারা তেলবাজি করতো না, তারা দিয়ে কর্নার হয়ে গেছে। কেউ আগাম অপশন নিতে বাধ্য হয়েছে, কাউকে বিদায় করা হয়েছে, কেউ নিজের ইজ্জতের সাথে কাজ করার জন্য বেরিয়ে চলে গেছে, মেধাশূন্যতার মধ্যে আছে। সেই জায়গায় আমার মনে হয় যেমন আমরা দেশটাকে রক্ষা করার জন্য কিছু অ্যাডভাইজার নিয়োগ করেছি, এই রকম যারা চলে গেছে ভালো মেধাবী তাদের এনে যদি প্রশাসনে অ্যাডহক পদ্ধতিতে নিয়োগ করে দিয়ে যারা দোষর তাদেরকে শাস্তির আওতায় আনা হয়, তাহলে প্রশাসনের কিছুটা হলেও রদবদল হবে, কিছুটা আসবে। প্রথম দিকে কিন্তু একটা প্যানিক তৈরি হয়েছিল। যেমন আমার ইতিহাসে একটা ফাইল ছিল যেটাকে আমার কিছু যেই লোডটা আছে সেই লোডটার মধ্যেই আমি কিছু কারেকশন করতে চাইছিলাম ডিজাইনে। সেটা কিন্তু আগে আমাকে চুক্তি করে করতে হয়েছিল, কিন্তু সেই ফাইলটা আটকে ছিল। কিন্তু যখন এই কেয়ারটেকার এই তত্ত্বাবধায়ক সরকার আসলো, এমনিই দেখলাম আমার কাছে ফাইল চলে আসলো অনুমোদন হয়ে। কিন্তু ওই ভয়টা কিন্তু এখন আবার নাই, এখন আবার ওই সেই দিকে নাই। এখন কিন্তু যে আমাদের যে কোনো কাজ করতে গেলে অফিসে যে আবার দেন দরবার করতে হচ্ছে, তার কারণে এখন তাদের সেই ভয়টা কেটে গেছে। অথবা মনে করতেছে যেই কয়দিন আছে যেইভাবে আছে আমরা স্বর্গরাজ্যের মতো লুটপাট করে যাই, তার কারণ আমাদের হয়তো নাও থাকতে পারে চাকরি, এইরকম একটা ভাব হয়ে গেছে। তাই এই জায়গাগুলিকে সংস্কার করতে হবে, দেশের ঐক্যমতটা ধরে রাখতে হবে। এখনই দেখতেছি আন্দোলনকারী দলগুলির মধ্যে মতবিভেদ দেখা দিচ্ছে, এক একজনের বদনাম করতেছে। এইটা খুবই আমাদের আতঙ্কিত করছে। আমরা ব্যবসায়ী হিসেবে ব্যবসায়ীদেরকেও আতঙ্কিত করছে। হ্যাঁ, অবশ্যই। আবার যদি অস্থিরতা হয়ে যায় তো আগের অবস্থায় তো ফিরে যাবে। এই সময় প্রত্যেকের সমস্যাগুলি, দোষ ত্রুটিগুলি সংশোধন করা দরকার। নিজের সাফাই গাইতে যখন আমি আমার কর্মচারীদের সাফাই গাইব, তখন তারা তো উৎসাহিত হবে। আমার ভুলটা কেউ ধরিয়ে দিলে আমি সেটাকে সংশোধন করার জন্য, কাদা ছেঁড়াছেড়ি করলে তো যারা পরাজিত শক্তি তো উৎসাহিত হবে। তাই আমরা চাইব এই সময় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশটাকে একটা শৃঙ্খলার মধ্যে এনে, যেমন আমাদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডগুলিকেও সচল রাখতে হবে, আমরা বন্ধ করে রাখা যাবে না। আজকে একটা পদ্মা ব্রিজের টাকা দিয়ে 3টা পদ্মা ব্রিজ করা যেত। এই সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের প্রত্যাশা ওই রকম একটা কিছু দৃষ্টান্ত উনি করে যাবেন। আগামীতে যারা রাজনীতি করবেন তারা তখন ওইটাকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আজকে আমরা আশা করব জাতির কাছে, জাতি ঐক্যমত থেকে আমাদেরকে একটা স্বস্তির পরিবেশ এনে দিয়ে নতুন সরকার আসবে, তারা সেটাকে অনুসরণ করবে। আমরা আশা করি যে আমাদের প্রধান উপদেষ্টা অবশ্যই এই বিষয়গুলোর দিকে নজর দিবেন এবং সংস্কারে যে বিষয়গুলো বললেন, আসলে মূল উদ্দেশ্যই তো অন্তর্বর্তী সরকারের যে সংস্কার করা সব খাতে, সেটি যেন রিফ্লেকশন হয় এবং আপনারা ব্যবসায়ীরা যেন ভালোভাবে ব্যবসা করতে পারেন, এই কামনায় আমরা আজকে শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ, সাথে শ্রোতা দর্শক মণ্ডলীকে। দর্শক, এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের ইস্পাত শিল্প খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদ। এবার নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।